সকাল সকাল ঘুম থেকে উঠে ইরহা লাবিবাকে ডেকে তুলল। লাবিবা ফ্রেশ হয়ে পড়তে বসবে। ইরহা বলে, তুই আমার সাথে একটু ছাদে চল। ধুর, এত সকালে ছাদে কেন? আসতে বলেছি, আয়, এত কথার কি আছে। বোন মিলে ছাদে আসল। ইরহাদের বাড়িটা 3 তলা বিশিষ্ট, যদিও 5 তলা ফাউন্ডেশন দেয়া, কিন্তু ইরহার বাবার মৃত্যুর পর কাজ বন্ধ। ছাদে কোন গাছ নেই, গাছের ড্রাম বা টবগুলোতে ঘাস হয়ে আছে। ইরহা বলে, জানিস লাবু, আমি এখানে ছোট একটা বাগান করেছিলাম। আমি যখন পরিচর্যা করতে পারতাম না, তখন বাবা পরিচর্যা করত। বিকেলে ফ্লাক্সে চা ভরে কাপ নিয়ে বাবা মেয়ে মিলে চলে আসতাম ছাদে। মাও আমাদের ডাকতে এসে আমাদের আড্ডায় যুক্ত হয়ে যেত। বাবাকে নিজের বন্ধু ভাবতাম। আমার ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল বাবার বন্ধুর ছেলে আহনাফ মাহমুদ। বাবা পরিচয় করিয়ে দিয়েছিল আহনাফ ভাইয়ার সাথে। ভার্সিটিতে গেলে রেগুলার তার সাথে দেখা হতো। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। অন্য কারো কাছে কেমন লাগতো জানা নেই, তবে আমি ধীরে ধীরে তার প্রতি মুগ্ধ হয়ে যাই। ভাইয়াদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ঠিক আগের দিন ভাইয়া আমাকে প্রপোজ করে। নিজের পছন্দের মানুষটা আমাকে পছন্দ করে। মানা করিনি, তার প্রপোজ রাজি হয়ে যাই। নতুন প্রেম, তাও পছন্দের মানুষ। জীবনটা সদ্য ফোটা গোলাপের মতো মনে হচ্ছিল, অথবা শত ডানার প্রজাপতি, যার মনে রঙের মেলা, সে উড়ে বেড়াচ্ছে মনের রঙে। কি যে ছিল সে সময়টা। আর আহনাফ ভাইয়ার মতো মানুষ হয় না। সে এত ভালো ছিল, তবে উড়তে উড়তে ভুলে বসেছিলাম আমি কনজারভেটিভ পরিবারের মেয়ে। এখানে প্রেম ভালোবাসা এসব ঠুনকো। সবার আগে আমি বাবাকে বলি। সেদিন বাবা বলেছিল, তোমাকে একটা কথা বলি, হয়তো আমরা নয়তো তোমার দিনের ভালোবাসা। তোমার যা খুশি। বাবা, মা, ভাই সবাই আমার উপর রেগে থাকত। নিজেকে তখন গুটিয়ে নিয়েছিলাম নিজের মধ্যে। ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম ধীরে ধীরে। নিজের কষ্টকে চাপা দিয়ে বাবার কথা মেনে নিয়েছিলাম। জানিস, পৃথিবীতে সবচেয়ে কষ্ট হল নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসি না এই কথাটা বলা। আমি যখন আহনাফ ভাইয়াকে বলেছিলাম এরকম ভালোবাসা হয়েই থাকে, সময়ের সাথে সেসব শেষ হয়ে মানুষ আবার নতুন প্রেমে পড়ে, নতুনভাবে ভালোবাসে। সে মৃদু হেসে বলেছিল, আমি বলবো না ইরহা, তুমি ভালো থেকো। কারণ আমার ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি ভালো থাকতে পারবে? আবার চাইব না তুমি খারাপ থাকো। যাকে ভালোবাসি সে খারাপ আছে এটাও মানতে পারবো না। তবে আমি চাই মাঝে মাঝে আমার কথা তোমার মনে পড়ুক। তুমি দীর্ঘ শ্বাস ছেড়ে নীরবে ফোঁটা অশ্রু ফেলে বলো, হয়তো তুমি থাকলে জীবনটা অন্য রকম হতো। তোমার মতো কেউ আমাকে ভালোবাসবে না। তুমি তাকে ছাড়লে কেন আপু? বিয়ে করে নিতে কয়েক বছর পর বাবা মা মেনে নিতই। জীবন কি এত সহজ? ধর আমি পালিয়ে বিয়ে করে নিলাম, সমাজ আর সমাজের মানুষ আমার বাবাকে কতটা অসম্মানিত করত। যে মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে 18 বছর এত ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে বড় করল, তার বিনিময়ে তার আদরের মেয়েটা তাকে সমাজের কাছে লাঞ্ছিত আর অপমানিত করে চলে যেত। শোন, টাকা হারালে টাকা আবার ইনকাম করা যায়, কিন্তু সম্মান হারালে আর তা ফিরে পাওয়া যায় না। তোকে এত কথা বলছি তার কারণ আমি চাই না এই বয়সে তুই ভুল করিস। আমি প্রেম করেছি ভার্সিটিতে ভর্তি হওয়ার কত পরে। তখন আমি ম্যাচিউর, আর তুই সবে ইন্টারে উঠলি। এই বয়স আবেগের, তাই নিজেকে শুধরে নে। বনু, আমি রাতুলকে ভালোবাসি। কঠিন কথা বলি তোকে লাবু, মেয়েদের জীবন হলো কচু পাতার পানির মতো। মানে বুঝেছিস? খুব ঠুনকো। খুব সহজে তাদেরকে আঘাত করা যায়, খুব সহজে তাদেরকে বদনাম করা যায়। তাই আমাদের পা ফেলতে হয় ভেবে চিনতে। একটা ভুল কদম মুহূর্তে আমাদের চরিত্রে দাগ লেপটে দিয়ে যায়। সবাই বলে মেয়েরা স্বার্থপর। আসলেই স্বার্থপর যখন নিজের ভালোবাসা আর পরিবারের সম্মানের মধ্য থেকে একটা বেছে নিতে হয়। তখন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে অনেক মেয়েই নিজের ভালোবাসাকে কবর দিয়ে দেয়। আমাদের জীবন হলো গন্তব্যহীন মুসাফিরের মতো। যে বাড়িতে বড় হই সেটাও আমাদের হয় না, আবার যে বাড়ির জন্য জীবন শেষ করি সেটাও আমাদের হয় না। আমাদের ঠোঁটের কোণে হাসির আড়ালে আমরা কত না বলা কথা আর দুঃখকে আড়াল করে রাখি, তা হয়তো সৃষ্টিকর্তা আর আমরা ছাড়া কেউ জানে না। আমরা সত্যিই স্বার্থপর। ভালোবাসাকে বেছে নিলে পরিবারের কাছে, পরিবার বেছে নিলে ভালোবাসার কাছে। তুই এখনো ছোট, কিন্তু অবুঝ না। ইরহা নিচে চলে আসলো। আহনাফের কথা মনে পড়লে বুকটা ভারী হয়ে আসে। জীবন কত অদ্ভুতভাবে রং বদলায়। কখনো ধূসর রাঙা মেঘ,
তো কখনো রংধনুর 7 রঙে রঙিন। জেলখানার 14 শিকের ভেতর বন্দি রবিন লামা শেষ পর্যন্ত এই কাজটা করেই ছেড়েছে। শেফালি বেগম রুবি কল করল। রুবি ঠান্ডা গলায় বলল, আমি আসছি, দেখি কি করা যায়। এসব তো হওয়ারই ছিল। শেফালি বেগম কল কেটে দিয়ে লামাকে বলে, আমার ছেলেকে ছাড়িয়ে আনো। তুমি যেভাবে চাও সব কিছু সেভাবেই হবে। এখন বলে লাভ নেই, আপনার ছেলে যখন আমার গায়ে হাত তুলেছিল তখন তো আরাম করে বসেছিলেন, একবারও তো নিজের ছেলেকে বাধা দেননি। আপনার নামেও কেস করা দরকার ছিল। তুমি কি সংসার করার জন্য বিয়ে করনি? সংসারের নামে অত্যাচার আমার সাথে চলবে না। আমাকে বিয়ে করে আবার ছেড়ে দেওয়া বউয়ের পা ধরে তাকে ফিরিয়ে আনতে যাওয়া। আমি বানের জলে ভেসে আসিনি, আর আমি ওই বউয়ের মতো না। যা করবেন মুখ বুঝে সহ্য করব। সহ্য করতে হবে না, তুমি যা বলবে তাই হবে। তবুও আমার ছেলেটাকে বের করে আনো। আপনার ছেলে আগে ক্ষমা চাইবে, নিজের ভুল স্বীকার করবে, আমার কাছে নত হবে, তারপর ভেবে দেখব। নারী নির্যাতন মামলা এত সহজে আপনার ছেলে পার পাবে না। রবিন আরও কিছু আসামিদের সাথে বসে আছে। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। তার টাকা তার সম্মান রক্ষা করতে পারল না। একটা সুস্থ জীবনকে নিজের হাতে অসুস্থ করল। এখান থেকে বের হলেও সম্মান তো আর ফিরে আসবে না। পত্রিকার হেডলাইন হবে, বিশিষ্ট ব্যবসায়ী রবিন হাসানের বিরুদ্ধে তার ওয়াইফ নারী নির্যাতন মামলা করেছে। সবাই দেখবে, তার শত্রুরা মজা নেবে। হাসির পাত্র হবে সবার কাছে। অথচ 3 বছর একজন নীরবে সংসার করে গেল। তার জন্য কখনো নত হতে হয়নি। ভুল করার পরে ভুল বুঝতে পারলেও সব ভুল শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় না। কিছু কিছু ভুল বিষাক্ত কাঁটার মতো বিধে থাকে। সে ভুল আর শান্তিতে বাঁচতে দেয় না। ইরহা আজকেও 2টো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু শেষের ইন্টারভিউতে তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ইনফ্যাক্ট ম্যানেজার তাকে চাকরির বদলে রাত কাটানোর অফার করেছে। সেখান থেকে মানা করে চলে আসলেও কথাগুলো তাকে বড্ড পীড়া দিচ্ছে। মেয়েরা কি কোন সেক্টরে সেভ না? একটা মেয়ে ডিভোর্সি শুনলেই কি তার দিকে নজর ঘুরিয়ে তাকাতে হবে? ইরহার মাথায় প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। বাড়ির কাছাকাছি আসতেই দেখা হলো তার এক ভার্সিটি ফ্রেন্ডের সাথে। বাস থেকে নামতেই একজনের চেহারা দেখে ইরহার পা থমকে গেল। হঠাৎ করে মনে হলো কেউ তাকে আটকে দিয়েছে। প্রাঙ্গণ শব্দটা আমাদের সাথে এমনভাবে মিশে থাকে, মনে হয় যেন অতি প্রিয় দুঃখ। ইরহা অতি কষ্টে কয়েক কদম সামনে এগুলো। সেই প্রিয় মুখ, সেই প্রিয় মানুষ, কিন্তু আজাব সে আর প্রিয় নেই। যাকে দেখলে মুখ ঘুরিয়ে নিয়ে চলতে হয় এখন। একটা সময় ছিল যখন তাকে দেখার জন্য মনের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি হতো। কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু কেমন পাল্টে গেছে। জীবনটা আসলেই অন্যরকম। প্রিয় থেকে অপ্রিয়, নিজের থেকে অন্যের, বর্তমান থেকে প্রাঙ্গণ। সবকিছু কেমন আবহাওয়ার মতো পাল্টে যায়। শুধু আমাদের মনের কোণে রয়ে যায় গভীর ক্ষত অথবা আফসোস, প্রিয় মানুষটিকে নিজের করে না পাওয়ার। আমার মানিয়ে নিতে চেষ্টা করি, কিন্তু কতটা পারি হয়তো সমাজ, মানুষ সবাই আমাদের সুখটা দেখে, কিন্তু হুট করে বিষণ্ণ বিকেলে প্রাঙ্গণকে ভেবে বুকের ভেতর দগ্ধ ক্ষত কেউ দেখে না। আমরা ভীষণভাবে মানিয়ে নিয়ে বেঁচে থাকি অথবা নতুন করে স্বপ্ন বুনি। ইরহা দ্রুত প্রস্থান করল। আজকে আরও 3টা ইন্টারভিউ। জীবন কত কঠিন হয়ে গেল। একটা চাকরির জন্য পাগলের মতো ছুটছে, তবুও চাকরির ব্যবস্থা হচ্ছে না। কি করবে বুঝে উঠতে পারছে না ইরহা। কিন্তু একটা চাকরির খুব প্রয়োজন। এত এত টেনশন, কষ্ট নিজের মধ্যে চেপে রেখে ঘুরে দাঁড়ানোর লড়াই। জীবন এত সহজ না যেমন আমরা কল্পনা করি। কত শত স্বপ্ন আজ সব মিথ্যে। যেই স্বামীকে পেয়ে নতুন পৃথিবী সাজিয়েছিল, আজ তার জন্য জীবনের কঠিন বাস্তবতার সমানে দাঁড়িয়ে। জীবন ভয়ঙ্কর সুন্দর। বাস থেকে নেমে রিকশা নিল। কালকে যখন নীলুফার সাথে দেখা হয়েছিল, তখন নীলুফা উপহাস করে বলেছিল, অতি রাধুনী না পায় ঘর, অতি সুন্দরী না পায় বর। গ্রামের মুরব্বীদের মুখে এমন কথা কত শুনেছি, আজ নিজের চোখে দেখছি। তুই কি রূপে গুণে কম, তবুও তোর ঘর ভেঙে গেল। তবে আর একটু ধৈর্য ধরে স্বামীর সংসার টিকিয়ে রাখার চেষ্টা করতে পারতি। সমাজে ডিভোর্সি মেয়েদের মানুষ ভালো চোখে দেখে না রে। ইরহা মুচকি হেসে বলেছিল, তুই কোন চোখে দেখিস? আর বলতো সমাজ আমার কোন উপকার করেছে? তুই রাগ করলি। আমি তো ভালো মনে কথাগুলো বললাম। থাক বাপু, আমার আর কোন কথা বলে কাজ নেই। এ পাড়ায় আমারও বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে আসলেই তোর সাথে দেখা হবে। তুই না চাইলে কথা হবে না।
দেখ নীলু, আমি বলিনি কথা বলিস না, শুধু জিজ্ঞেস করলাম ডিভোর্সি মেয়েদের কোন চোখে দেখিস? আমার দেখা দিয়ে কি সমাজ চলবে? আচ্ছা যাই, আজ ভালো থাকিস। নীলুর কথাগুলো মনে করে তাচ্ছিল্য হেসে মনে মনে বলে, সময়ের সাথে সাথে সব পাল্টে যায়। পরের কথায় আঘাত না থাকলেও কাছের লোকের কথার আঘাতে হৃদয় নো হয়ে যায়। কলেজের ক্লাস শেষ করে আনমনে হাঁটছে লাবিবা। ইরহার কথাগুলো সে গভীরভাবে উপলব্ধি করেছে। কিন্তু রাতুলকে সে ভালোবাসে। এখন তার কি করা উচিত? ভাবতে ভাবতে নিজের মোবাইল বের করে দেখে রাতুলের বেশ কয়েকটা মিসড কল। সাথে সাথে রাতুলকে ব্লক করে দিল। মন খারাপ করে একটু সামনে আসতেই কলেজের ক্যাম্পাসের কাঠগোলাপ গাছটার সামনে এসে দাঁড়াল। বুকের পাশটায় কেমন ব্যথা হচ্ছে। হুট করে মনে পড়ে গেলে রাতুলের সাথে প্রথম ব্রেকআপের কথা। সামান্য বিষয় নিয়ে ব্রেকআপ করেছিল। তোমার কেমন চুল পছন্দ? আমার ছোট চুল পছন্দ। অবাক হলে, মেয়ে হয়েও আমার লম্বা চুল পছন্দ না বলে? না তা কেন হব? আসলে আমারও মেয়েদের ছোট চুল পছন্দ। মানে কি? তুমি কেমন ছেলে? কোথায় রোমান্টিক ভাবে বলবে, প্রিয়তমা আমার জন্য তুমি দীঘল কেস রাখবে, তোমাকে বড় চুলে ভীষণ মায়াবী লাগবে। তা না, তুমি বলো তোমার ছোট চুল পছন্দ। যাও ব্রেকআপ। এই এতটুকু কথায় কেউ ব্রেকআপ করে? দেখুন, ব্রেকআপ মানে ব্রেকআপ। রসকস ছাড়া ছেলের সাথে আমি প্রেম করব না। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠিক সে সময় একজন বলে, মহারানী এখানে দাঁড়িয়ে হাসছেন। আর আপনাকে পুরো কলেজ খুঁজে বেড়াচ্ছি। আজকে ব্লক করার কারণ কি? নিব্বা প্রেমিকা নিয়ে আমি অসহায় প্রেমিক বড় জ্বালায় আছি। তাহলে ব্রেকআপ করে নাও। কি হয়েছে লাবু, আজকে তোমার মন খারাপ? রাতুল, আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। কি হয়েছে বলবা তো? আমি বুঝতে পেরেছি এটা আমার প্রেম করে বেড়ানোর বয়সা না। তাই আজকে থেকে আমাদের মধ্যে কোন সম্পর্ক নেই। এই লাবু, তুমি না বললে আমি বুঝব কি করে? বাংলা ভাষায় স্পষ্ট উচ্চারণে বলেছি, এরপর না বুঝলে আমার কিছু করার নেই। রাতুল লাবুর কানের সামনে এসে বলে, রাগ কমলে ফোন করিস, আমি রাত জেগে তোর অপেক্ষায়। লাবিবা কোন কথা না বলে চলে যাচ্ছে। রাতুল পিছু পিছু আসছে। লাবিবা থেমে যেয়ে বলে, এভাবে পিছু আসবে না, দয়া করে আমাকে ভুলে যাও। রাতুল যে রইল লাবিবার চলে যাওয়ার পথে। সব সময় দুষ্টমিতে মেতে থাকা মেয়েটা হঠাৎ এতটা গম্ভীর হলে কি করে? সেই হিসেব মেলাতে ব্যস্ত রাতুলের মন মস্তিষ্ক। রুবির হাসবেন তামিম সারাদিন অনেক চেষ্টা করেও জামিন করাতে পারল না রবিনের। শেষ প্রহরে রুবি আর তামিম রবিনের কাছে এসে বলে, আজ তো কিছু করতে পারলাম না, দেখি আবার আগামীকাল চেষ্টা করব। তোদের কিছু করতে হবে না, বাসায় চলে যা। আর হ্যাঁ শোন মা, এর খেয়াল রাখিস। আমি এখানেই ঠিক আছি, যেমন কর্ম তেমন ফল। কথাটার মর্মার্থ আজ বুঝতে পারছি। এখন বুঝে যদিও কোন লাভ নেই। আর এসব কথা এখন আমি বলতেও চাইছি না। নিজের খেয়াল রাখো। তামিম চেষ্টা করছে, 2-1 দিনের মধ্যে জামিন পেয়ে যাবে আশা করি। একটু ধৈর্য ধরো। কথায় আছে, গর্তে পড়িলে হাতি, ব্যাঙেও মা রে লাথি। গর্তে যখন পড়েছ ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। রুবিদের কথার মাঝেই ফোড়ন কেটে লামা বলে, মুখেই বড় বড় কথা, কাজের কাজ তো কিছুই করতে পারলে না। আপনার মতো মেয়েদের সাথে কথা বলার রুচি আমার নেই। কথা বলবে না, শুধু পায়ও পড়বে। নিজের ভাইয়ের ভালো চাইলে মুখটা বন্ধ রাখো। তামিম বলল, রুবি চলো, এখানে আর থাকা যাবে না। তা জামাই বাবু, এত তারা কিসের? ওয়েট করেন আর একটু। লামা রবিনকে ছাড়িয়ে নিল। তবে রবিনকে শর্তনামায় সাইন করতে হয়েছে। আর কখনো এমন করবে না। সবাই মিলে বাসায় আসলো। রবিন বাসায় না এসে সোজা চলে গেলে ইরহাদের বাসার উদ্দেশ্য। যেভাবেই হোক ইরহাকে ফেরাতে হবেই। রবিন জানে কাজটা সহজ না, তবুও যত কষ্ট হোক সে এটা করবেই। ভুল যেমন করেছে তেমন শুধরে নেবে। রবিন হয়তো জানে না, কিছু ভুল কখনো শুধরে নেয়া যায় না। বিয়ে কোন পুতুল খেলা নয়। চাইলেই বিয়ে দিলাম, আবার ভালো না লাগলে ভেঙে দিলাম। ডিভোর্স তালাক হওয়ার পরে ফেরার পথ ধর্মমতে বন্ধ। অনুতপ্ত হলেও কিছু ভুলের ক্ষমা হয় না, চাইলেও সব ভুল শুধরে নেয়া যায় না। যে ঘর অগোছালো হয়, তা গোছানো যায়। যে ঘর বানের জলে ভেসে যায়, তা কখনো ফিরে পাওয়া যায় না। ইন্টারভিউ শেষ করে বাড়ি ফিরছে ইরহা। আজকের ইন্টারভিউয়ের শেষেরটায় আশা করা যায় চাকরিটা হবে। গুমোট আকাশ, হয়তো এক্ষুনি ধরণী কাঁপিয়ে বৃষ্টি নামবে। ইরহা রিকশায় বসে আছে আর 20 মিনিটের পথ।
মনে মনে চাইছে যাতে বৃষ্টি না হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভাড়া মিটিয়ে বাসায় ঢুকতে ঢুকতে প্রায় ভিজেই গেল ইরহা। ইরহা বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। কাভার্ড থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। বসার রুমে বসেছিল এক যুবক যে বিস্ময় নিয়ে তাকিয়েছিল ইরহার দিকে। ইরহা চলে যেতেই লোকটি বলে, আন্টি ইরহা এখানে? হ্যাঁ বাবা, ও তো এখানেই থাকে। ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে নৌশাবাকে কোলে নিল, সারাদিন পর নিজের মেয়ের মুখটা দেখে আদরে ভরিয়ে দিল। এত এত অশান্তি আর কষ্টের মাঝে এই মুখটাই যেন একমাত্র প্রশান্তি। ইরহা নওশাবাকে লাবিবার কাছে রেখে কিচেন থেকে প্লেটে খাবার বেড়ে নিয়ে টেবিলে বসল। কয়েক লোকমা মুখে তুলতেই কলিং বেল বেজে উঠল। আন্টি ইরহা এখানেই থাকে মানে? সেসব জেনে আর কি করবে? এখন থেকে এটাই ওর স্থায়ী ঠিকানা। কিছু মনে না করলে কারণ বলা যাবে? কি কারণ শুনবা বাবা? ডিভোর্স হয়ে গেছে ওদের। আহনাফের কানে ডিভোর্স শব্দটা বর্জ্যপাতের ন্যায় ঠেকল। অবাক হয়ে বলে, ডিভোর্স মানে? সবই কপাল, জামাই আরেকটা বিয়ে করেছে। আহনাফ স্তব্ধ হয়ে গেল। ইরহাকে যেদিন বলেছিল, তুমি কি আমাকে ছেড়ে অন্য কোন সংসার করতে পারবে? আমাদের মতো মেয়েরা সব পারে, সামান্য সংসার কি এমন জিনিস? খড়কুটোর বাসা ঠিক সামলে নিতে পারব। আমার তো আর অতশত চাহিদা নেই। সাধারণভাবে জীবনটা ঠিক টেনে নিতে পারব। তাহলে হুট করে ডিভোর্স কেন? ফরিদা বেগম আহনাফকে ডেকে বলে, কি ভাবছ বাবা? আমার মেয়েটার মতো এত শান্তশিষ্ট মেয়েটা এই পথ কেন বেছে নিল? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ গর্জে ওঠে। আমি কি ওর সাথে দেখা করতে পারি? তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। ইরহা দরজা খুলতেই রবিন হরবর করে ঘরে ঢুকে গেল। আপনি আবার কেন এসেছেন? দেখো, অনেক হয়েছে মান অভিমান। আমার তোমাকে লাগবে মানে তোমাকেই লাগবে। চলো আমার সাথে। দুদিন জেলে থেকে মাথার তার সব ছিঁড়ে গেছে মনে হয়। আপনার পাগলামি অন্য কোথাও যেয়ে দেখান, এটা ভদ্রলোকের বাসা। তুমি জানতে আমি জেলে ছিলাম তবুও গেলে না দেখা করতে। কিভাবে এত পরিবর্তন হয়ে গেলে? মাত্র কয়েকদিনে আমার প্রতি সব ভালোবাসা ধুয়ে মুছে শেষ। আপনি কে? আপনি জেলে থাকেন নাকি মর্গে থাকেন তাতে আমার কি? কবুল বলে যেমন আপনি আমার স্যার সম্পর্ক তৈরি করেছিলেন, তালাকনামায় সিগনেচার করে ঠিক সম্পর্ক শেষ করেছেন। আর বর্তমান আপনি আমার অপরিচিত। তাই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। তোকে কতবার করে বলছি, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, তাও তোর তেজ কমে না। এত কিসের তেজ তোর? কয়েকদিন আগেও তো আমার আগে পিছে ঘুরেছিস আমার অ্যাটেনশন পাওয়ার জন্য। আর এখন তেজ দেখাস? তোর আমার সাথে তেজ দেখানোর মতো আর কি আছে? আরও বাজে কিছু ওয়ার্ড ব্যবহার করছে রবিন। আহনাফ পাশের রুম থেকে আওয়াজ শুনে ডাইনিং রুমে আসতেই ইরহা আর রবিনের বাকবিতণ্ডা দেখতে পায়। ফরিদা বেগমও তার পাশেই। কিছু বলা উচিত হবে কি না সেটা ভাবছে আহনাফ। ইরহা আর ধৈর্য ধরে রাখতে পারল না। ঠাসঠস করে পরপর দুটো চর বসিয়ে দিল রবিনের বাগালে। আপনি যেমন ঠিক তেমন আপনার ভাষা। আর কখনো যদি আমার বাড়ির সীমানায় আপনাকে দেখি, তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। রবিন কয়েক মুহূর্তের জন্য থমকে যেয়ে বলে, তোর এত সাহস তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোর তেজ বের করব আমি। বলেই ইহার চুলের মুঠি ধরতে যায়। হাত চুলে পৌঁছনোর আগেই আহনাফ রবিনের হাত শক্ত করে ধরে বলে, যদি গণধোলাই খেতে না চান তাহলে মানে কেটে পড়ুন। রবিন বলে, বাহ্হ মাস না পেরুতেই নতুন নাগর জেগার করে ফেলেছিস? আহনাফ রবিনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, এরপরে যেন এই এলাকায় না দেখি। ইরহা হঠাৎ আহনাফকে দেখে থমকে গেল। চেয়ারের হাতল শক্ত করে আঁকড়ে ধরল। আহনাফ দরজা লক করে ইরহার কাছে এসে বলে, তুমি ঠিক আছো? ইরহা চুপ করে রইল। মনে মনে বলে, কেন আমার দুর্বলতা তোমার সামনে আসলো? আমি তো বলেছিলাম ভালোই থাকব। তাহলে তুমি কেন আজকে সবচেয়ে খাবার সিচুয়েশনে আমার সামনে আসলে? নিজের অজান্তেই চোখের কার্নিশ বেয়ে আশ্রু গড়িয়ে পড়তে লাগল। সরি এই সময়ে আমার উপস্থিতির জন্য। আমি জানতাম না তুমি এ বাড়িতে। ইরহা চোখ বন্ধ করে কিছুক্ষণ সময় নিয়ে বলে, কেন এসেছেন? আন্টিকে ইনভাইট করতে। কাজ হয়ে গেলে আসতে পারেন। ইরহা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি চাই না, আর তাছাড়া আপনার ওয়াইফ যখন জানতে পারবে আপনি আপনার প্রাক্তন প্রেমিকার সাথে আলাপ করেছেন, সেটা তার জন্য সুখকর হবে না নিশ্চয়ই। সাধারণ কথাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ এভাবে তুমি করে ডেকে বিব্রত করবেন না। অপরিচিত কেউ আপনি বললে ডাকটা ভালো শোনায়। আমরা কি ফ্রেন্ড হিসেবে নর্মাল কথা বলতে পারি না?
আসসালামু আলাইকুম। আহনাফ ভাইয়া কেমন আছেন? ভাবি কেমন আছে? আহনাফ কোন কথার উত্তর না দিয়ে বলে, আন্টি তাহলে আজ আসি, অন্য কোন সময় আবার আসব। আহনাফ চলে যেতেই ফরিদা বেগম বলে, এটা কেমন ব্যবহার ইরহা? মা, যে ভালোবাসা ছেড়ে এসেছি, যে মানুষটাকে পর করে দিয়েছি, তার সামনে নিজের দুর্বলতা আমি প্রকাশ করতে পারব না। আমার জীবনে যা হচ্ছে তা একা সয়ে যাব। যত কষ্ট হোক একাই লড়াই করব। আমার পাশে কেউ থাকলে তোমরা আছো। যাকে অতীতে হেলায় হারিয়েছি, তাকে অসময়ে কষ্টের ভাগ দিতে চাই না। ফরিদা বেগম বলেন, সব দোষ আমাদের, এত সোনার টুকরো ছেলেকে অবহেলা করে কয়লা বেছে নিলাম। বাদ দাও মা, এসব বলে কি হবে? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এসব ভেবে এখন আফসোস করে লাভ নেই। রাতুলের চোখে ঘুম নেই। শর্ষিকন্য লাবিবাকে রাতুল অনেকটা ভালোবাসে, কিন্তু হুট করে তার লাবুর কি হল? কেন সব সম্পর্ক মুহূর্তে শেষ করে দিল? সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে রাতুলকে। মন খারাপ করে নিজের রুম অন্ধকার করে শুয়েছিল রাতুল। ঠিক তখন জারিফ এসে লাইট অন করে বলে, কিরে তোর কি হয়েছে? কই কি হয়েছে ভাইয়া? আমাকে মিথ্যে বলবি না, সত্যটা বল। রাতুল কিছু সময় চুপ করে থেকে বলে, আমি একটা মেয়েকে ভালোবাসি। হুট করে মেয়েটা আজ আমার সাথে ব্রেকআপ করে ফেলল, কোন কারণ ছাড়াই। আমি ওকে সত্যি ভালোবাসি ভাইয়া। তোর বড় হয়ে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আর তুই প্রেম থেকে ব্রেকআপে চলে গিয়েছিস? ভাইয়া আমি সিরিয়াস। কতটা সিরিয়াস? প্লিজ ভাইয়া তুমি কিছু করো। শুধু জানতে চাই আমার ভুলটা কোথায়। নাম্বার দে, কল করে জিজ্ঞেস করি। রাতুল খুশি হয়ে জরিফকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার বেস্ট ভাইয়া। নাম্বার বলছি টাইপ করো। জরিফ নাম্বার নিয়ে বলে, এবার নিচে আয়, রাতের খাবার খাবো। তারপর তোর সমস্যা সমাধানের চেষ্টা করব। কিভাবে করবে? এখন কে আমাকে মেয়ে দেবে? আমি তো বেকার। জরিফ হেসে বলে, বাহহ, কত চিন্তা আমার ভাইটার। তা তোর ভাই আর বাপের টাকা আছে কি করতে? তোদের মতো দুইটা কবুতরের বাচ্চা আমরা অনায়াসে পালতে পারব। তোদের মতো মানে? তুই আর তোর বউ। এবার চল। লাবিবা নওশাবাকে শুয়ে দিয়ে পড়ার টেবিলে উদাস মনে বসে আছে। রাতুলের সাথে অল্প দিনের সম্পর্ক, তবে ভালোবাসাটা মনে হচ্ছে বহু যুগের। আচ্ছা, 16 বছর বয়সে প্রেমে পড়লে সবাই সেটাকে আবেগ কেন বলে? 16 বছর বয়সে কেউ কি গভীর প্রেমে পড়তে পারে না? আচ্ছা আপু, 16 বছর বয়সে কি ভালোবাসা হয় না? এই বয়সে প্রেম করলে সবাই এটাকে আবেগ কেন বলে? এই যে আমার হৃদয় পুড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে, নিজেকে কেমন ছন্ন ছাড়া মনে হচ্ছে। আপু, আমার আবেগ কবে শেষ হবে? এই আবেগ আমি সহ্য করতে পারছি না। লাবু, আমি বলবো না এটা তোর আবেগ। একদিনেও কাউকে শত জনমের ভালোবাসা যায়। আর সর্ষি প্রেম তো গভীর প্রেম, প্রথম অনুভূতি, প্রথম অনুভব। সে সব তো আবেগ হতে পারে না। তবে সময়টা ভুল, এই একটা ভুল তোর সারা জীবনের ক্ষত। তুই কখনো চাইলেও এই মানুষটাকে ভুলে যেতে পারবি না। এই প্রথম ভালোবাসা ভয়ঙ্কর। জীবনে যত সুখ আসুক, হুটহাট জীবনের মোড়ে তাকে মনে পড়বেই। প্রথম ভালোবাসা অপূর্ণ রয়ে যায় বেশিরভাগ সময়ে। আমি তো রাতুলকে ভুলতে পারছি না আপা। আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। মনে হচ্ছে আমার শ্বাস বারবার আটকে আসছে। তোর যদি ইচ্ছে হয় তাহলে তুই রিলেশন কন্টিনিউ কর। তবে মনে রাখি, সূচনা যত মধুর, সমাপ্তি ততই তেতো। আমি চাই না তুই ঠিক আমার মতো কষ্ট পাস। তবে সবার ভাগ্য এক হয় না। আমি ব্যর্থ হয়েছি বলে তুই ব্যর্থ হবি, যদিও এমন কোন রুলস নেই। ইরহা চলে আসলো। নওশাবা ঘুমিয়ে আছে। ওর নিষ্পাপ চেহারার দিকে তাকালে ক্ষণিকের জন্য সব কষ্ট ধুয়ে মুছে যায়। আলতো করে চুমু খেলো নওশাবার কপালে। আহনাফের জন্য কষ্ট হচ্ছে। এতদিন পর দেখা হলো, অথচ স্মৃতিটুকু বিষাদ নিয়ে গেল। কি করার ছিল ইরহার? যাকে বলেছিল ভালো থাকবে, তার সামনে নিজের দুঃখ বিলাস করবে। দুঃখ তো ব্যক্তিগত, এর ভাগ কাউকে দিতে নেই। আমি কেমন আছি, আমি কেমন থাকব, এটা কাউকে প্রভাবিত করবে না। কিন্তু আমি খারাপ আছি, কষ্টে আছি, এটা শুনে কেউ সিম্প্যাথি দেখাবে, আবার কেউ মজা লুটবে। তাই দুঃখ শুধু নিজের করে রাখতে হয়। যাকে ভালোবাসা দিতে পারিনি তাকে দুঃখের ভাগও দেব না। ভেতরটা ঝলসে যাক, উপরের চকচকে রংটা সবাই দেখুক। ইরহার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। ইরহা ভাবলে হয়তো রবিন কল করেছে, তাই রিসিভ করল না। এভাবে 3বার রিং হয়ে কেটে যাচ্ছে। বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে, অপরিচিত নাম্বার।
ইরহা কল রিসিভ করে বারান্দায় যেয়ে সালাম দিল। ওপাশ থেকে মিষ্টি পুরুষালী কণ্ঠ ভেসে আসল, ওয়া আলাইকুমুস সালাম পিচ্ছি। আপনাকে কে বলল আমি পিচ্ছি? আজাইরা আলাপ অন্য কারো সাথে পারেন। রিল্যাক্স বাচ্চা মেয়ে, এত রাগ কিসের? সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন। আমি পিচ্ছি, এক মেয়ের মা আমি, আর আমাকে বলেন পিচ্ছি? আমার নাম্বার পেলেন কোথায়? আর একবার কল করে ডিস্টার্ব করলে আপনার খবর করে ছাড়ব। যত্ত সব ফাউল লোক, বলেই কল কেটে দিল ইরহা। জারিফ বোকার মতো ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। এক মেয়ের মা মানে তার ভাই বিবাহিত মেয়ের সাথে রিলেশন করে? এটা কি করে সম্ভব? আবার মনে মনে ভাবছে এখন বর্তমানে অনেক ছেলেরা এমন করে, কিন্তু এটা তো রাতুলকে করতে দেয়া যাবে না। মাত্র অনার্সে উঠল, এই বয়সে এক বাচ্চার মাকে বিয়ে করবে? না এটা কিছুতেই হতে দেয়া যাবে না। জরিফ মাথা ঠান্ডা করে আবার কল দিল। সাথে সাথে রিসিভ। ইরহা করা গলায় কিছু বলবে, তার আগেই জারিফ বলে, সরি আপু, আসলে আপনার সাথে আমার জরুরি কথা ছিল, এর জন্য একজনের কাছ থেকে নাম্বারটা নিয়ে কল করলাম। আমার কোন ছেলের সাথে জরুরি কথা নেই। জরিফ নিজের রাগ কন্ট্রোল করে বলে, আপু জীবন রনের কথা প্লিজ মানা করবেন না। আপনার কোথাও আসতে হবে না, আপনি যেখানে বলবেন আমি সেখানে আসব। নাম কি আপনার? ইমতিয়াজ আহসান জারিফ। পিতা জাকির আহসান। আচ্ছা, আগামীকাল সকাল 10টায় মাতুয়াইল শিশু হসপিটালের সামনে থাকবেন। জি আপু, ধন্যবাদ আমার কথা রাখার জন্য। ইরহা কোন কথার উত্তর না দিয়ে কল কেটে দিল। জারিফ বলে, করে তো একটা দুধের শিশুর সাথে প্রেম। ভাব দেখে মনে হয় মহারানী ভিক্টোরিয়া। একবার শুধু হাতের নাগালে পাই, তারপর বোঝাব। জারিফ আস্তে আস্তে পা ফেলে রাতুলের রুমের সামনে এসে দাঁড়াল। রাতুলের দরজা খোলাই ছিল। পর্দার আড়াল থেকে জারিফ দৃষ্টি দিল রাতুলের দিকে। রাতুল মোবাইলে কিছু একটা দেখছে বা করছে গভীর মনোযোগ দিয়ে। রাতুলের রূপা নামে একটা ফেক আইডি আছে, সে আইডি দিয়ে লাবিবার আইডি ঘাটাঘাটি করছে। 3 মিনিট আগে লাবিবা একটা পোস্ট করেছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের পথচলা, তবু চিরসবুজ থাকবে আমাদের ভালোবাসা, লাবু। রূপা স্যাড রিয়েক্ট দিয়ে কমেন্ট করল, পথচলা শেষ হয়ে গেলে ভালোবাসা চিরসবুজ কিভাবে থাকে? রাতুল অপেক্ষায় আছে কখন লাবিবা কমেন্টের রিপ্লাই করবে। রাতুলের ছোটবেলা থেকে গান গাওয়ার শখ, গিটার বাজানো শিখেছিল। মাঝে সাঝে টুংটাং সুর তুলে নিজের গিটারটা হাতে নিয়ে টুংটাং সুর তুলে গাওয়া শুরু করল। রাগ কমলে ফোন করিস, আমি রাত জেগে তোর অপেক্ষায়, তুই কেন এমন করিস? ফোন করব না, আমি রেগে আছি বেজায়, কথা জমলে ফোন করিস, আমি তারা গুনে লিখে রাখি মেঘের গায়ে, বল কেন এত ভুল করিস? আমি গলছি না কিছুতেই তোর কথায়, তুই এত সহজে শুধরে যাবি না জানি, তাই হতেই হয় আমাকে অভিমানী, তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলেই চলেছি তোকে, রাগ কমলে ফোন করিস। চোখের কোণ কেমন ভিজে এলো। যখনই টুকটাক ঝগড়া হতো গানটা রেকর্ড করে লাবুর ইনবক্সে পাঠিয়ে দিত। আজ কেন লাবু হুট করে সব শেষ করে দিলে? জারিফ আড়াল থেকে দেখেই চলে আসলো। মনে মনে ভাবল, থাক, মেয়ে বড় হয়েছে তো কি হয়েছে, যেহেতু রাতুল সত্যিকারের ভালোবাসে, মেয়েটাকে রাজি করিয়ে ছাড়বে। ভালোবাসায় বয়স কিসের আবার? কিন্তু যদি মেয়েটার হাসবেন্ড থাকে তখন কি করব? রবিন বাসায় এসেছে প্রায় রাত 1টায়। শেফালি বেগম তখন গভীর ঘুমে। রবিন নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলতে যেয়ে দেখে তার কাছে চাবি নেই। তারপর মনে পড়ল এই দুদিন সে জেলে ছিল। চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা ভেবে দীর্ঘ শ্বাস নিল। তারপর নিজের ফোন বের করে লামাকে কল করল। লামা রিসিভ করে বলে, কি তোমার এক্স ওয়াইফ জায়গা দিল না? ফিরে আসতেই হলো? জান কি বলো তুমি, আমি তো বিজনেস ডিল করতে গিয়েছিলাম, আর এখন আমার বুদ্ধি সচল হয়ে গেছে, তোমার মতো হট স্পাইসি বউ ঘরে থাকতে ওই মেয়ের কাছে যাব। তাহলে কি ওকে ছেড়ে তোমাকে বিয়ে করতাম? তাহলে ঘটে বুদ্ধি এসেছে, দাঁড়াও দরজা খুলছি। কিছু কিছু সময় মানুষ নীরব ঘাতক হয়ে ওঠে, কিন্তু লামা সেটা বুঝতেই পারল না। রবিন ঘরে ঢুকতেই লামা বলে, তোমার সুবুদ্ধি উদয় হয়েছে অবশেষে। রবিন লামাকে নিজের কাছে এনে লামার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, সুইটহার্ট, মাঝে মাঝে বুদ্ধি ঘাস খেতে যায়। তাকে ফিরিয়ে এনেছে, এখন যা হবে ধীরে ধীরে, খুব নীরবে। কি করবে? তোমাকে ভালোবাসব, গভীরভাবে ভালোবাসব। হুট করে তোমার কথাটা কেমন গায়কা টা দিল। এভাবে কেউ ভালোবাসার কথা বলে? আচ্ছা জান, তোমার বাড়িতে কে কে আছে?
বোন আর মা, যদিও তোমাকে বিয়ে করেছি তাই তারা রেগে আছে আমার উপর। রবিন কথাটা শুনে একটা মুচকি হাসি দিল।